তোমরা অস্ট্রেলিয়ান, আমি কুয়াশা আছি। কেমন আছেন আপনারা? হ্যালো। কি অবস্থা আকিব? জি জি, ভালো আছেন বস? জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ইসলাম। ভালো আছেন না? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। জি। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, এখানে আরো দুই একজন আসতেছে আই থিঙ্ক। আমি যোগাযোগ করার চেষ্টা করছি। এনিওয়েজ, আজকের ক্লাসটা রেকর্ডেড হচ্ছে, সুতরাং দেয়ার শুডন্ট বি এনি ইস্যু। সো লেট আস কাম টু আওয়ার পয়েন্ট। একটু করে আমি ক্লাসের বিষয়টা একটু দেখি। সো আমরা গত ক্লাসে আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা সবাই? হুম। শুনতেছি শুনতেছি। ওকে, আচ্ছা। গ্রেট। জি ভাইয়া, শুনতেছি ভাইয়া। সো আজকে আমরা কিছু স্পেসিফিক প্রোগ্রামিং এর বিষয়ে আলোচনা করব, MQL4 রিলেটেড, এবং ডেমনস্ট্রেশনও দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব আর কি ভায়া স্ক্রিন। সো আমাদের বিষয় হচ্ছে প্রথমে ডাটা স্টোর করা। প্রথম বিষয়টা হচ্ছে ডাটা স্টোর করা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে ফাংশন লেখা, কাজকে রিপিট করা, এবং ডিসিশন নেওয়া। চারটা জিনিস, সম্ভবত চারটা জিনিস। একটা হচ্ছে কাস্টমার যেই ডেটা দিবে সেটা আমাদেরকে স্টোর করতে হবে। সেকেন্ড হচ্ছে আমাদেরকে রিপিটিটিভ কিছু কাজ করতে হবে। থার্ড হচ্ছে আমাদেরকে ডিসিশন নিতে হবে। ফোর্থ হচ্ছে আমাদেরকে একটা ফাংশন লিখতে হবে। তাহলে কয়টা জিনিস বললাম? কয়টা জিনিস বললাম? চারটা। ফার্স্ট, চারটা চারটা। আমাদেরকে ডাটা স্টোর করতে হবে। কি দিয়ে স্টোর করব? মেমোরির সাথে কার সম্পর্ক? ভেরিয়েবলের। অর্থাৎ আমরা প্রোগ্রামের মধ্যে যে ডেটাগুলো ইউজ করি সেগুলো কিন্তু র্যাম এবং প্রসেসরের সাহায্যে আমাদের প্রোগ্রামগুলোকে এক্সিকিউট করে। কিসের সাহায্যে? র্যাম এবং প্রসেসরের সাহায্যে। এই কথাটা আমাকে কয়েক হাজার বার বলতে হবে, কারণ একজন প্রোগ্রামারের কাছে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু নেই। কিভাবে র্যাম এবং প্রসেসর ইন্টারেক্ট করে সেটা ডেফিনেটলি যদি না বুঝতে পারেন তাহলে আলটিমেটলি আপনি প্রোগ্রামার হতে পারবেন না। প্রোগ্রামিং সম্বন্ধে আমি দুই একটা কথা বলি সংক্ষেপে, 1 মিনিটের মধ্যে। এটা হচ্ছে, প্রোগ্রামিং শেখা খুবই সহজ। ক্লাস 3-এর স্টুডেন্ট, 4-এর স্টুডেন্ট, 5-এর স্টুডেন্ট, অতটুকু আইকিউ যদি কারো থাকে সে প্রোগ্রামিং শিখতে পারে, প্রথম কথা। তো তারপরে এখন প্রশ্ন হচ্ছে, আমাকে অনেকে চ্যালেঞ্জ করবেন যে ভাই বুয়েট থেকে পাশ করার পরে কেন প্রোগ্রামার হইতে পারে না? কারণ সে চেষ্টা করে নাই, সিম্পল। সে চেষ্টা করে নাই প্রোগ্রামিং। দেখবেন যে অ্যাপ স্টোরের মধ্যে অনেক অ্যাপস আছে, যে অ্যাপস গুলো পঞ্চম শ্রেণীর নিচের স্টুডেন্টরা কি করেছে, আপলোড করেছে। ক্লাস 5-এর স্টুডেন্টরা, ক্লাস 6-7 গ্রেডের স্টুডেন্টরা কি করেছে, প্রোগ্রাম তৈরি করছে। আবার দেখা যাচ্ছে বাংলাদেশের ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং ফুল পাস করার পরে এসে 2 লাইন কোড লিখতে পারতেছে না। ব্যাপারটা হচ্ছে এফোর্টস এর উপর। প্রোগ্রামিংটা কোনো ইউনিভার্সিটিতে শিখতে হয় না, এটা নিজে নিজেকে আপনি শেখাতে পারবেন। সো প্রোগ্রামিং শিখতে হলে আপনার চারটা জিনিস আপনাকে মানে অ্যাক্টিভলি শিখে নিতে হবে। একটা হচ্ছে, যেই ডেটা প্রসেস করবেন তার কিছু জিনিস ইন্টারনালি আসবে, কিছু জিনিস বাইরে থেকে দিতে হবে। বাহির থেকে যে জিনিসগুলো যাবে সেগুলো হচ্ছে ভ্যারিয়েবলস, ইনপুট ভ্যারিয়েবলস। সো ডেটা স্টোর করতে হবে, ডেটা প্রসেস করতে হবে, তারপরে আমাদেরকে ডিসিশন নিতে হবে,
তারপরে কি বললাম, ফাংশন লিখতে হবে। বেসিক্যালি ভেরিয়েবলস এবং ফাংশনস যদি লিখতে পারেন, বাস আপনি প্রোগ্রামার। আর এখানে কিন্তু আপনি 10 বছরের অভিজ্ঞ প্রোগ্রামারের মতো প্রোগ্রামার নাম, আপনি হয়তো বেসিক জিনিসটা হ্যান্ডেল করতে পারেন, আমি সেটা বোঝাতে চাচ্ছি। তো আর্গুমেন্টেশনে না গিয়ে আমাদের কাজ হবে ফোকাস করা, যে আমার বেসিক এই জিনিসগুলো দরকার, আমার ভেরিয়েবলস দরকার, আমার ফাংশনস দরকার, আমার ডিসিশন দরকার, আমার ডেটা স্টোর করা দরকার। এই জিনিসগুলোই আমাদেরকে বুঝতে হবে। তো তাহলে আমি কিছু কুইজ আকারে আপনাদেরকে প্রশ্ন করি, দু একটা ওয়ার্ম আপ করি একটু। সো ভেরিয়েবলস জিনিসটা কি, ভেরিয়েবল জিনিসটা কি আমাকে কে বলতে পারবেন? আকিব, হোয়াট ইজ ভ্যারিয়েবল? আপনার ভেরিয়েবলের মধ্যে আমরা কি করি? শুনতে পাচ্ছেন, আপনার নেটওয়ার্ক বেশি ইয়া যেটা বাইরের থেকে ইনপুট দিই ওটা ভেরিয়েবল মানে নাকি? ভাইয়া যেখানে ডাটা স্টোর করি আমরা সেটাই ভেরিয়েবলস। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, যেখানে ডেটা স্টোর করি আমরা, যেখানে ডেটা স্টোর করি আমরা, সেটা ভেরিয়েবল। এটা বাইরে থেকে হতে পারে, এটা ইন্টারনালিও হতে পারে, দুই সাইড থেকেই হতে পারে। সো বেসিক্যালি আমরা র্যামের মধ্যে, মেমোরির মধ্যে কিছু ব্লক স্থাপন করি, যে এই ব্লকের মধ্যে এই ডাটা থাকবে, এই ব্লকের মধ্যে এই ডাটা থাকবে, এই ব্লকের মধ্যে এই ডাটা থাকবে। এরকম আমরা নাম ধরে ধরে বলে দিই যে তোমার কাছে তুমি এটা রাখো, তোমার কাছে হলুদ রাখো, তোমার কাছে মরিচ রাখো, তোমার কাছে পেঁয়াজ রাখো। তাহলে সবগুলো মিলে একটা পাত্রের মধ্যে যখন প্রসেস করে দিবে, একটা তরকারি হয়ে যাবে। আর অর্থাৎ ওই ভেরিয়েবল গুলো যখন আমরা প্রসেস করে একটা জায়গায় নিয়ে আসবো, তখন একটা সফটওয়্যার হয়ে যাবে, একটা রোবট হয়ে যাবে। এটাই হচ্ছে বেসিক্যালি ভেরিয়েবল। আচ্ছা, আমরা প্র্যাকটিক্যালি করলে আরো বুঝবো, আমি একটু ওয়ার্ম আপ করতেছি জিনিসগুলো বোঝার জন্য। আচ্ছা, তারপরে আচ্ছা, ফাংশন কি কোনো আইডিয়া আছে? ক্যান এনিওয়ান রেসপন্ড? হোয়াট ইজ দ্য ফাংশন? ভেরিয়েবল কে ওয়ার্ক করার জন্য ফাংশন নাকি? এক্স্যাক্টলি, আপনি খুব কাছাকাছি আছেন। আহ, মানে কমন কাজকে সেন্স দিয়ে সংক্ষিপ্ত বললাম আর করার কি। জন্য, কাজকে ভেরিয়েবলের কাজগুলোকে সংক্ষিপ্ত করার জন্য, মানে প্রসেসিং, আমাদের যে ডেটাগুলো প্রসেস করতে হবে, যে প্রোগ্রামিং, যে অ্যালগোরিদমকে আমাদের অ্যাপ্লাই করতে হবে, সেই অ্যালগোরিদমের ছোট ছোট কাজগুলোকে মানে সংক্ষেপে করার জন্য আমরা ফাংশন ব্যবহার করি। ফাংশনের কাজ হচ্ছে রিপিটিটিভ কাজগুলোকে সংক্ষেপে করা। আমি কোনো বইয়ের ডেফিনেশনে যাচ্ছি না, এক্স্যাক্টলি আমরা যা করব তাই বলতে চাচ্ছি আমি। আচ্ছা, এখন ডিসিশনটা আমরা কি দিয়ে নেই? আহ ইমন, ডিসিশনটা আমরা কিভাবে নেই? মানে যখন আমাদের ভেরিয়েবলস আছে, ফাংশনস আছে, তখন আমরা ডিসিশনটা কি দিয়ে নিব? ডিসিশনটা বিভিন্ন কন্ডিশনের উপর বেস করে। এক্সাক্ট ওয়ার্ড, রাইট, রাইট, এক্স্যাক্টলি। কন্ডিশন দিয়ে আমরা, কন্ডিশনাল ওয়ার্ড যেমন ইফ এলস দিয়ে আমরা ডিসিশন নেব, ইফ এলস দিয়ে আমরা ডিসিশন নেব। আচ্ছা, তারপরে ভাই এটা বুঝি নাই কি বল, বুঝি নাই, একটু আবার একটু বলবেন? আমরা যখন কোনো ডিসিশন নিব, যদি যদি বৃষ্টি হয় ফসল ভালো হবে, তাহলে বৃষ্টি হওয়ার সাথে ফসলের একটা সম্পর্ক আছে। যদি 9টা বাজে ট্রেড শুরু হবে, এই যে যদি, তবে, যে একটা কোডের শর্তের উপর আরেকটা ব্লক ডিপেন্ড করতেছে, তখন এটা হবে কি দিয়ে? কন্ডিশন দিয়ে। কন্ডিশনটা হবে ইফ এলস দিয়ে। আজকের আলোচনার এই বিষয় ইফ এলস স্টেটমেন্ট, আচ্ছা না, আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি। স্টেটমেন্ট দিয়ে। সো আমরা ডিসিশন নিব এটা দিয়ে, কারণ আমি যখন একটা কম্পিউটারকে, একটা প্রসেসরকে কথা শোনাবো, তাহলে আমাকে তার ভাষায় তাকে বোঝাতে হবে। তার ভাষায় তাকে বোঝানোর জন্য আমার যে এজ এ হিউম্যান বিং, আমার ডিসিশন গুলো নেওয়ার জন্য আমরা কি করি? কিছু শর্তের উপর নির্ভর করি, কিছু কন্ডিশনের উপর নির্ভর করি। এই জন্য এই ডিসিশন মার্কার গুলোকে কন্ডিশনালস বলে। কন্ডিশনাল অপারেটরস গুলো দিয়ে, কন্ডিশনাল কিওয়ার্ড গুলো দিয়ে, নট অপারেটরস, কিওয়ার্ডস গুলো দিয়ে আমরা ডিসিশন নিই, যেমন ইফ এলস। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আহ, আমরা রিপিট কিভাবে করি? কি দিয়ে রিপিট করি? মানে একটা কাজ, লুপ লুপ লুপ। এক্স্যাক্টলি, লুপ। লুপ শব্দের অর্থ কি তাহলে? চক্রের মতো একটা জিনিস, রিপিটেশন। রিপিটিশন। এক্সাক্ট ওয়ার্ড, রিপিটিশন।
লুপটা হচ্ছে এটা, যাই বুঝাবে বুঝাক ইংরেজি ভাষায়, আমার ওটা দরকার নাই। প্রোগ্রামিং এ লুপ মানে রিপিটিশন। যেমন আমার একটা কাজকে দিনে মনে করেন 14,000 বার, 20,000 বার আমাকে চেক করতে হচ্ছে। তো আমি 20,000 একটা পয়েন্টার দিয়ে 20,000 একটা টাইমস লিখে যদি বলি যে তুমি এই জিনিসটাকে 20,000 বার চেক করো, সে এটা করতে পারবে। কি মানুষের পক্ষে এটা সম্ভব না। কম্পিউটার এবং মানুষ পৃথক হয়ে গেছে এই জায়গাতে এসে, লুপের জায়গাতে এসে, কারণ মানুষ লুপের মতো কাজ করতে পারে না। একটা টাকার কাউন্টিং মেশিন যেভাবে টাকা গুনে, এটা একটা লুপ। এটিএম বুথ থেকে যখন আমরা টাকা তুলতে যাই, কার্ড পাঞ্চ করলে সে আমার আইডি বের করে নিয়ে আসতেছে এবং আমাকে টাকা দিয়ে দিচ্ছে, এটা একটা লুপ। এগুলোই সবগুলো লুপ। আমরা যখন একটা ট্রেড অপারেশন এক্সিকিউশন করতেছি MT4-এ, বাট যদি এই শর্তগুলো, এই 4টা শর্ত যদি মিলে, তোমাকে এন্টার করতে হবে। এবং যদি ট্রেডের কন্ডিশন এটা হয়, ট্রেডের ওপেন প্রাইস এটা হয়, তখন তোমাকে এই ডিসিশন নিতে হবে। যদি প্রফিট এইরকম হয় তাহলে তোমাকে এই ডিসিশন নিতে হবে। এই যে বিষয়গুলো কমপ্লিটলি লুপ ডিপেন্ডেন্ট। অর্থাৎ লুপ না বুঝলে আমাদের পক্ষে সামনে যাওয়া সম্ভব হবে না। সো আমি আশা করি 4টা বিষয় আপনাদেরকে বোঝাতে পেরেছি, বা প্রাথমিক আইডিয়া দিতে পেরেছি। যে 1 নম্বরে আমাদের শিখতে হবে কিভাবে ডেটা স্টোর করতে হয়, কাস্টম ডেটা স্টোর করতে হয়, বিল্ট ইন ডেটা ইউজ করতে হয় ভেরিয়েবলের মধ্য দিয়ে, ডিসিশন কিভাবে নিতে হয়। আচ্ছা ভাই, একটা প্রশ্ন করবো। জি। আচ্ছা, আপ- যে, যারা চাকরিজীবী আছে, জি। তারা যে প্রতিদিন সকাল থেকে 9টা, প্রতিদিন যে সকাল 9টা থেকে 5টা জব করে, ওটা তো লুপ নাকি? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এটাও একটা, এটাও একটা লুপ, কিন্তু এটা হ্যাঁ, ফুটবল লুপ। কিন্তু কম্পিউটারের মতো সে দিনে 1 কোটি বার কি করতে পারবে না, কাজ করতে পারবে না। ওই yes, 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 হ্যাঁ, ঠিক। এটাও লুপ। কিন্তু এটাও লুপ, এই জন্য আমরা বলি যে তোমরা লুপ থেকে বেরিয়ে আসো। দোজ হু আর এমপ্লয়িজ, মানে একটা 9 5 যে জব করে, আমরা ফ্রিল্যান্সাররা সবসময় এনকারেজ করি ওই লুপ থেকে বেরিয়ে আসার জন্য, র্যাট রেস থেকে বেরিয়ে আসার জন্য, একই লুপের মধ্যে ঘুরতে Rat race, ঠিক। বেরিয়ে আসার জন্য, স্বাধীন হওয়ার জন্য। সো এই লুপটা মানুষের জন্য এটা নেগেটিভ, কিন্তু কম্পিউটারের জন্য এটা পজিটিভ, ইতিবাচক। সো এই জিনিসগুলো যদি আপনি জানেন, কয়টা জিনিস বললাম? 4টা। একটা হচ্ছে ডাটাকে স্টোর করতে পারা, ভেরিয়েবল দিয়ে করব, আমরা এরে দিয়ে করব। এরে হচ্ছে অনেকগুলো ভেরিয়েবলকে এক জায়গায়, যেমন অনেক সময় দেখা যাবে যে একটা ভেরিয়েবল দিলে আমার কাজ হচ্ছে না, তখন আমি কি করব? আমাকে শত শত কাস্টম প্রাইস রাখতে হচ্ছে, আমাকে 10,000 ক্যান্ডেলের ওপেন প্রাইস রাখতে হচ্ছে, 20,000 ক্যান্ডেলের ক্লোজ প্রাইস রাখতে হচ্ছে, 50,000 ক্যান্ডেলের আমাকে ওয়েটেড মুভিং অ্যাভারেজ প্রাইস রাখতে হচ্ছে, অথবা অন্যান্য স্ট্যাটিস্টিক্স আমাকে রাখতে হচ্ছে। তখন আমি কি করব? তখন আমাকে এরে ব্যবহার করতে হবে। এরে, এরে হচ্ছে মানে অনেকগুলো ভেরিয়েবলকে একটা লিস্টের মধ্যে ঢুকিয়ে ফেলা। এটাকে পাইথনে বলে লিস্ট, লিস্টের মধ্যে রাখা। সো ঘুরে ফিরে একই জায়গায় আমরা, তা স্টোরিং ডাটাটা বুঝলাম, ফাংশনের কাজটা বুঝলাম। ফাংশন মানে কাজকে সংক্ষিপ্ত করার জন্য আমাদের যে রুটিনগুলো লিখি আমরা, সেগুলো হচ্ছে ফাংশন। স্পেশাল কিছু ব্যাপার আছে এখানে, কিছু চিহ্ন আছে ফাংশনের জন্য। তারপরে কাজকে রিপিট করার জন্য আমরা লুপ ব্যবহার করি, এবং ডিসিশন নেওয়ার জন্য আমরা ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করি। এবং এই 4টা জিনিস ব্যবহার করে আজকে আমরা ছোট্ট একটা প্রোগ্রাম আপনাদেরকে বানিয়ে দেখাবো। সো লেটস গো টু স্ক্রিন, লেটস শেয়ার দ্য স্ক্রিন। আচ্ছা। So, আচ্ছা, এর মধ্যে আমি একটু প্রশ্ন করে নিই। এই 4টা বিষয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? সুন্দর, খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ। থ্যাংক ইউ। কারণ এই 4টা জিনিস না বুঝলে আসলে সামনে যাওয়া যাবে না, এই জন্য একটু সময় নিয়ে বিষয়টা বললাম। সো ভাই আমি বলি, ভ্যারিয়েবল, ফাংশন, লুপ, আর একটা জানি কি ছিল? ভেরিয়েবল, ফাংশন, ডিসিশন না? ডিসিশন। অর্থাৎ ডিসিশন, ঠিক আছে, ওকে। ডাটা কিভাবে স্টোর করবেন সেটা ভেরিয়েবল হ্যান্ডেল করবে, এটা। ভ্যারিয়েবল। হ্যাঁ। ডিসিশন কিভাবে নেবেন সেটা কন্ডিশনাল ওয়ার্ডস, ইফেনেন্স, এরা হ্যান্ডেল ইফেনেন্স করবে। স্টেটমেন্ট। কাজকে রিপিট কেমনে করবেন সেটা লুপ হ্যান্ডেল। লুপ, লুপ দিয়ে করবো। ঠিক আছে। তারপরে আর ঠিক, কাজকে ঠিক আছে। শর্ট কিভাবে করবেন, মানে একই কাজকে লম্বা ফাংশন দিয়ে। প্রসেসও করা যায়, এটা ফাংশন হ্যান্ডেল করবে। So, ফাংশন, ঠিক আছে, থ্যাংক ইউ। এই 4টা যদি জিনিস জানেন, আপনি পৃথিবীর এক্সিস্টিং যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, পৃথিবীতে এ পর্যন্ত আবিষ্কৃত যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে,
সবগুলোকে আপনি কি ঝালাপালা সব কি একই সিস্টেম সিস্টেম সব ফলো করে না, এই চারটাই ফলো করে? এই চারটাই ফলো করে, কিন্তু ওখানে গিয়ে শুধু সিনট্যাক্সটা পার্থক্য, মানে ও, সিনট্যাক্সটা পার্থক্য হয়, আচ্ছা। হ্যাঁ সিনট্যাক্সটা পার্থক্য। সো হম। সেটা আপনি মানে বিভিন্ন দেশে যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এরকম টাইপ না? হ্যাঁ, অন্য ভাষা মনে করেন শব্দের অর্থ একই, যেমন আমরা ইংলিশে বলতেছি একই। প্যান, কিন্তু বাংলায় বলতেছি কলম। হ্যাঁ। সো ওখানে ও, বিষয়টা এরকম, ওখানে বিষয়টা এরকম। বাহ। তো এই জন্য প্রোগ্রামিং নিয়ে বেশি ভয় পাওয়ার কিছু নেই আসলে। সো আমাদের দেশে প্রোগ্রামার না ওঠার কারণ হচ্ছে আহ, এরা ফান্ডামেন্টালি প্রোগ্রামিংটা ভিতর থেকে বোঝে না, বা যেই শেখাচ্ছে সেই জিনিসটা ভিতর থেকে বোঝে না, অথবা তার কোনো প্র্যাকটিক্যাল প্রজেক্ট নাই। আপনি যখন প্রজেক্ট করবেন তখন আপনার জিনিসগুলো আমাকে আর ব্যাখ্যা করতে হবে না, আপনার হাতেই আপনাকে বলে দিবে, কারণ হাতেরও একটা নিজস্ব স্মৃতিশক্তি আছে। কারণ আপনি যখন টাইপ করবেন কিছুদিন দেখবেন যে আপনি না দেখেও টাইপ করতে পারেন। এটার অর্থ হচ্ছে আপনার হাতের কি আছে, একটা স্মৃতিশক্তি আছে। অথবা আপনি যখন কাজ করবেন আপনার এক্সপিরিয়েন্স আপনাকে বলে দিবে যে ঠিক জিনিসগুলো এভাবে প্রসেস হচ্ছে। তো কম্পিউটার ইঞ্জিনিয়াররা, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা দুটো শব্দ বলে, একটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট আর স্পেস টাইম কমপ্লেক্সিটি, একটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। অর্থাৎ আমাদের দুইটা জিনিস হ্যান্ডেল করতে হয় এখানে, একটা হচ্ছে সময়, কম সময়ে বেশি কাজ করা, আর একটা হচ্ছে কম জায়গা ব্যবহার করে বেশি জিনিস স্টোর করা। কারণ আমাদের কম্পিউটার মেমোরিটা লিমিটেড। যেমন আপনার পিসিতে এখন র্যাম কত? 4 জিবি। কারণ 4 জিবি কতটুকু ডাটা স্টোর করতে পারবে বা প্রসেস করতে পারবে, কতটুকু ক্যাপাসিটি আছে তার প্রসেসরের সাথে কমিউনিকেট করা? সামান্য। বর্তমান যুগের প্রেক্ষিতে এটা খুব সামান্য। ঠিক আছে। সো একজন প্রোগ্রামারের কাছে র্যাম বেশি গুরুত্বপূর্ণ না হার্ড ডিস্ক বেশি গুরুত্বপূর্ণ? র্যাম র্যাম। এক্স্যাক্টলি, র্যাম বেশি গুরুত্বপূর্ণ। কারণ কম্পিউটার প্রোগ্রামাররাই কি র্যামকে ব্যবহার করতেছে। আপনি যখন রং একটা লুপ লিখবেন, আপনার যখন ডেটা লিক হবে, যেমন পানির চৌবাচ্চা যদি লিক হয়, তখন পানি থাকবে সারাদিন, মোটর চালাইলে কোনো কাজ হবে? সেম ওয়ে, হবে না। আপনার যখন ডেটা লিক হবে তখন সেম ঘটনাটা ঘটবে, এবং আপনার পিসি কি করবে, হ্যাং করবে, এবং এটা ঘুরতে থাকবে। কারণ আপনার র্যাম যখন আপনার ডেটাটা নিতে পারবে না, র্যাম যখন প্রসেসরের সাথে কমিউনিকেট করতে পারবে না, স্মুথলি অক্সিজেন নিতে পারবে না, তখন সে কি করবে, আপনার পিসিকে হ্যাং করে দেবে। এখানেই হার্ড ডিস্কের কাজ কি? জি, হার্ড হার্ড ডিস্ক, ডিস্কের তাহলে কাজ কি? হার্ড ডিস্কের কাজ হচ্ছে ডাটা স্টোর করা। স্টোর করা, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ওটা প্রোগ্রামে যে ডাইনামিক ভাবে ডাটা হ্যান্ডলিং যে কাজটা হয় সেটা র্যামে করে। এই জন্য প্রোগ্রামারদের র্যাম। এর মানে কি র্যাম কি হার্ড ডিস্ক থেকে ডাটা কালেক্ট করে দেন রান করে, এরকম? না না, এটা না সরাসরি না না। আপনার ইয়া থেকে, প্রোগ্রাম থেকে ডাটা কালেক্ট করবে। যে সফটওয়্যারটা আপনি বানাবেন, যেই ইয়েটা আপনি বানাবেন, এক্সপার্ট অ্যাডভাইজার যাই বলি আমরা, রোবট যাই বলি, যেটা বানাবেন সেটা থেকে হুম। সরাসরি ডাটা কালেক্ট করবে। তো আপনাকে ওই টেকনিক্যাল বিষয়টা প্রথমে অন্তত 1 সপ্তাহ জানতে হবে, তারপর এটা ভুলে গেলেও সমস্যা নেই। আপনি যখন ভেরিয়েবল ফাংশনস এগুলো লেখা শিখে যাবেন, তখন আপনার র্যামের কথা মনে না রাখলেও চলবে, কারণ এগুলো আর মনে রাখার দরকার নেই। তখন আপনি কাজে চলে যাবেন। কিন্তু প্রথমে আপনার এই যে আমি যে ডাটাটা লিখলাম, এই ডাটাটা যাচ্ছে কোথায়, এটা প্রসেস কিভাবে হচ্ছে, এর একটা ফাউন্ডেশন দরকার। আদারওয়াইজ একটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা গ্যাপ থেকে যাবে, এবং যেটার কারণে প্রোগ্রামার হয়ে ওঠা কি বেশি কঠিন হয়ে যাবে। এখন কত সোজা দেখেন, আপনার মাথায় একটা প্রশ্ন আসছে, আপনি চ্যাট জিপিটিতে লিখেন, আপনাকে একটা উত্তর দিয়ে দিবে, চমৎকার উত্তর দিয়ে দিবে। কিন্তু আপনি প্রশ্নটা যদি রং করেন, রং উত্তর দিবে, এবং এটাতে মিসগাইডেড হওয়ার সম্ভাবনা। এখন আপনি যখন ফাউন্ডেশনটা জেনে গেলেন যে আমাকে এই চারটা জিনিস জানতে হচ্ছে, আমাকে ডাটা স্টোর করতে পারতে হচ্ছে, ডিসিশন নিতে পারতে হচ্ছে, কাজকে সংক্ষিপ্ত করতে পারতে হচ্ছে, বা রিপিটেটিভ কাজ করতে হচ্ছে, আপনি যখন জিনিসগুলো জানেন এবং সেগুলোর প্রেক্ষিতে যখন আপনি MT4 এর প্রেক্ষাপটে এনভায়রনমেন্টে যখন আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন, ডিপসিক বা অন্যান্য এআই গুলোকে জিজ্ঞেস করবেন, গিটহাব কোপাইলটকে জিজ্ঞেস করবেন, সে আপনাকে প্রচুর হেল্প করবে, আপনাকে আরো নতুন নতুন আইডিয়া দেবে। কিন্তু ঘুরে ফিরে একই আইডিয়া, আমি যে কথাগুলো বললাম এগুলোর উপর ভিত্তি করে সে কি করবে, আইডিয়া দিবে, এর বাইরে সে যাবে না ঘুরে ফিরে। সো ইয়া থাকতে হবে, মানে একটা রোড ম্যাপ আমি দিতে চেষ্টা করলাম, যে আসলে আমি কোনো স্লাইড তৈরি করি নাই, আমি জাস্ট যে জিনিসগুলো ফান্ডামেন্টাল একজন মানে শক্তিশালী প্রোগ্রামার হয়ে ওঠার জন্য যে চারটা বিষয় ফান্ডামেন্টাল জানতেই হবে, সেই চারটা বিষয়
একটু করে আলোচনা করলাম। এখন সময়টা আহ, করি 23 মিনিট, আমাদের হাতে আরো সময় আছে। আমরা একটা প্রোগ্রাম দেখানোর চেষ্টা করি। মোটামুটি একটা সিম্পল একটা প্রোগ্রাম চেষ্টা করি। আচ্ছা, প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে স্ক্রিনটা শেয়ার করতে হবে। আপনারা একটু আমাকে আহ, বলবেন যে দেখা যাচ্ছে কিনা। একটা MT4 হুম, অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, গ্রেট। দেখা যাচ্ছে। আচ্ছা। দেখা যাচ্ছে। হুম, আচ্ছা। তো একটু সাউন্ডটা মিউট করে ভালো হয়, কার সাউন্ড। আচ্ছা, পার্সোনাল সাউন্ড গুলো একটু মিউট করে দেন কাইন্ডলি। হ্যাঁ, একটু মিউট করে দেন, কারণ এগুলো রেকর্ড হচ্ছে, তো রেকর্ড হচ্ছে, আর সমস্যা হবে। যারা ফেলো স্টুডেন্টস আছে তাদের সমস্যা হবে, তাই কাইন্ডলি কোঅপারেট। আচ্ছা, সো এটা একটা MT4 এনভায়রনমেন্ট। পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত ট্রেডিং প্ল্যাটফর্মগুলোর একটা এটা। এটা সহজ। সহজ কারণ এটা মানুষ বেশি ব্যবহার করে, বেশি অভ্যস্ত। আর এটার প্রোগ্রামিং ইন্টারফেসটাও এভাবে তৈরি করা হয়েছে যাতে খুব সহজেই আপনি ট্রেডিং অ্যাপ্লিকেশনস গুলো তৈরি করে ফেলতে পারেন। সো আমরা প্রথমে যাব কোথায়? আমরা আগের ক্লাসে দেখেছি এই জায়গাতে যাব। দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, দেখা যাচ্ছে। রাইট। আপনি এটা নাড়তে পারতেছেন এখানে। আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটা নতুন প্রোগ্রাম নিচ্ছি। এই যে এরকম একটা উইজার্ড আসবে, এখানে লেখা আছে কি এক্সপার্ট অ্যাডভাইজার। সো আমি নেক্সটে ক্লিক করলাম, একটা অপশন আসলো লেখার। আমি এখানে লিখলাম মুভিং এভারেজ, এভারেজ ক্রস, মুভিং এভারেজ, মুভিং এভারেজ ক্রস ইয়ে, মুভিং এভারেজ ক্রস ইয়ে। আচ্ছা, নেক্সট দিলাম। সরি। সো একটা টেমপ্লেট চলে আসলো। এই টেমপ্লেটের মধ্যে তেমন কিছু নাই। এখানে এই যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন এফ, এই এফ একটা বাটন জি দেখা যাচ্ছে। জি, দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ, জি, দেখা যাচ্ছে ভাই। এই বাটনটা হচ্ছে ফাংশন। এখানে ফাংশনের লিস্ট দেখবেন, এখানে কোনো ফাংশনই আপাতত দেখা যাচ্ছে না, মানে এটা একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট। কিন্তু আমি দেখাচ্ছি এখানে চারটার মতো ফাংশন আছে। মানে একটা হচ্ছে অন ইনিট, একটা অন ডি ইনিট, একটা অন টিক, একটা অন টাইমার, একটা অন টাইমার। আচ্ছা, আমি লাস্ট ক্লাস, আগের একটা ক্লাসে বলেছিলাম যে এখানে চারটার কাজ চারটা। অন ইউনিটের কাজ হচ্ছে যখন প্রোগ্রাম স্টার্ট হয় তখন এটা ইনিশিয়ালাইজ করে দেয় চার্টের মধ্যে। অন ডি ইউনিটের কাজ হচ্ছে যখন প্রোগ্রাম রিমুভ হয় তখন চার্টকে সে আম, পরিষ্কার করে দেয়। আর অন টিকের কাজ হচ্ছে যতবার টিক আসে, টিক ডাটা আসে, ততবার এই প্রোগ্রামটা চলতে থাকে। আর অন টাইমারের কাজ হচ্ছে আমি যখন এখানে টাইমার সেট করে দিব, ওই টাইম অনুসারেই আমার আমার সফটওয়্যারটা কাজ করতে থাকবে। এই চারটা কাজ আপনারা নিজেরাও দেখে নেবেন এটা। সো আমি আজকে যে প্রোগ্রামটা তৈরি করব আপনাদের জন্য সেটা হচ্ছে মুভিং এভারেজ ক্রস ইএ। একটা ফান্ডামেন্টাল ইএ, যেটা অনেকেরই প্রোগ্রাম শেখার বা এমকিউএল প্রোগ্রামিং শেখার ফাউন্ডেশন বলতে পারেন। সো মুভিং এভারেজ ক্রস ইএ আমি খুব সিম্পলি করার চেষ্টা করব। আমি কিছু টাইম টু টাইম এডিট করব, এই জিনিসগুলো আমার প্রিপেয়ার করে না, আমি আপনাদের সামনেই করব লাইভ কোডিং। সো যাতে আপনারা কনফিডেন্টলি শিখতে পারেন। সো প্রথমে আমরা শুরু করি কিছু ইনপুট দিয়ে। ইনপুট মুভিং এভারেজের মধ্যে প্রথমে একটা স্লো মুভিং এভারেজ থাকবে, একটা ফাস্ট মুভিং এভারেজ থাকবে। আমরা প্রথমে ফার্স্ট দিই ইনপুট ইন্টিজার ফার্স্ট এম এ ইকুয়ালস 10। এটা কি বললাম আমি?
একটু খেয়াল করেন, আমি বললাম যে ইনপুট নিতে হবে আমাকে একটা, এবং সেটা হবে ইন্টিজার টাইপের। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, যে সংখ্যা ভাঙা যায় না, যেমন 1 2 3 4, -1 -2 -3 ইত্যাদি। আমি সেই ভেরিয়েবলটার নাম দিলাম ফার্স্ট এম এ, এবং তার ভ্যালু অ্যাসাইন করলাম 10। এখানে ফার্স্ট এম এ সমান 10 নয়। এই যে লেখাটা লিখেছি এটার অর্থ কি? আমি ফার্স্ট এম এ সমান 10 লিখি নাই, আমি লিখেছি ফার্স্ট এম এ ঘরের মধ্যে 10 জমা আছে। কারো সন্দেহ আছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এটাকে আমরা বলি অ্যাসাইনমেন্ট। এটাকে আমরা বলি অ্যাসাইনমেন্ট, অর্থাৎ এখানে ফার্স্ট এম এর মান কত? 10 নয়, ফার্স্ট এম এর ঘরে 10 রাখা হয়েছে। কারণ ও ফার্স্ট এম এর মান যদি 10 হতো তখন আমরা কি বলতাম জানেন? তখন ডাবল সমান, এই যে ডাবল ইকুয়াল দিতাম। এখন হয়তো 10, এটা এখানে সাপোর্ট করবে না, এটা পরে সাপোর্ট করবে। ঠিক আছে, এখানে একটা সমান মানে হচ্ছে কোন রুমের মধ্যে ডেটা স্টোর করা। আর এটা ফাংশন না? না, এটা ভেরিয়েবল। সরি স্যার, ভেরিয়েবল, সরি ভেরিয়েবল। হ্যাঁ, আর ভেরিয়েবল। ভেরিয়েবল। তাহলে আমরা প্রথমে কি করলাম? একটা মুভিং এভারেজের ভ্যালু স্টোর করলাম। এটা স্টোর করলাম যে সত্য হলো কিনা এটা একটু দেখেন। এই যে এটা আমাদের রোবট, এটা এই যে দেখেন ফার্স্ট এম এ সমান 10, এই যে আপনার ইয়েতে ইয়েতে চলে আসে, দেখছেন? এটা ওই ওদিকে দেওয়ার সাথে সাথে এদিকে সফটওয়্যার কিন্তু তৈরি হয়ে গেছে, যদি ভিতরে কিছু নাই। আচ্ছা, তো আমরা এখানে লিখে দিলাম ফার্স্ট মুভিং এভারেজ ইনপুট ইন্টিজার স্লো এম এ ইকুয়ালস 20, স্লো মুভিং এভারেজ। এই দুটি জিনিস বোঝা গেছে? হুম। জি ভাইয়া, বোঝা গেছে। আচ্ছা, নাইস। এখন ইজি হয়ে গেছে আমাদের। আচ্ছা, সো আচ্ছা, তারপরে আসেন, এই যে ফার্স্ট এম এ 10, স্লো এম এ 20। তারপরে আসেন, এখন আমি যদি একটা ট্রেড দিতে চাই, তখন আমাকে কি করতে হবে? আমাকে একটা ইনপুট দিতে হবে। ইনপুট লট সাইজ দিতে হবে না আমাকে? লট সাইজটা হবে ডাবল লট সাইজ। কারণ কি, লট সাইজ তো ভগ্নাংশ হয়, তাই না? লট সাইজ যেহেতু রাইট ভগ্নাংশ, রাইট। লট সাইজটা হবে ডাবল। এবং আমাদের ভ্যালু দিলাম 0.1, অর্থাৎ আমার ট্রেডটা লট সাইজ খুলবে কত? 0.1। তো আমি দিলাম লট সাইজ অর ভলিউম, যে যেটা ভালো মনে করে সেটা দিবে ইনপুট। আচ্ছা, ইনপুট ডাবল স্টপ লস ইকুয়ালস দিলাম 100, 100 পয়েন্ট স্টপ লস দিলাম। ইনপুট ডাবল টেক প্রফিট ইকুয়ালস 200 টেক প্রফিট দিলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দিতে হবে, ম্যাজিক নাম্বার। ইনপুট ইন্টিজার ম্যাজিক নাম্বার, এটা একটা ভেরিয়েবল আমাদের প্রয়োজন হয় অর্ডার প্লেস করার জন্য। ম্যাজিক নাম্বার ইকুয়ালস 1 2 3 4। আচ্ছা, ম্যাজিক নাম্বার এটাও দেন। সো আমরা দেখি এখন জিনিসগুলো দেখা যাচ্ছে কিনা আমাদের সিস্টেমে। এই যে দেখেন, ফাস্ট মুভিং এভারেজ 10, স্লো মুভিং এভারেজ 20, লট সাইজ ভলিউম 0.1, স্টপ লস 100 পয়েন্টস, টেক প্রফিট 200 পয়েন্টস। এই যে ডাবল দিয়েছিলাম সেই জন্য এখানে দশমিক চলে আসছে, কিন্তু দেখেন ডেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর এখানেও একটা চিহ্ন চলে আসছে, হাফ। হাফ এটা ডেসিমেলের সাইন, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সাইন। সিম্পল বিষয়। আচ্ছা, তারপরে উম, এটা গেল। সো এখন আমরা এখন আমরা একটা ফাংশন লিখি এখানে, যে
এখানে একটা স্টেটমেন্ট লিখি, ফাংশন না। ইফ অর্ডারস টোটাল, অর্ডারস টোটাল এটা একটা ফাংশন। ফাংশন দুই প্রকার, একটা আপনি নিজে বানাবেন, এটা আমরা হয়তো নেক্সট ক্লাসে দেখব। আরেকটা হচ্ছে বিল্ট ইন। যেমন এই ক্লাসে আমরা কয়েকটা ফাংশন অলরেডি দেখেছি, এই যে অন ইনিট, অন ডি ইনিট, এগুলোর সাথে দুইটা করে ব্র্যাকেট দেখতে পাচ্ছেন, প্যারেনথেসিস দেখছেন। প্রত্যেকটা ফাংশনের পাশে কি আছে, এরকম প্যারেনথেসিস আছে। অর্ডারস টোটাল ইকুয়ালস জিরো। এখানে একটা জিনিস, প্যারেনথেসিস কি? প্যারেনথেসিস দুটো ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট আর কি, দুটো ফার্স্ট ব্র্যাকেট থাকবে। আচ্ছা। দুটো ফার্স্ট ব্র্যাকেট থাকলে বুঝবেন এটা কি ফাংশন। কোনো একটা নামের পাশে যদি এরকম করে দুইটা ফার্স্ট ব্র্যাকেট থাকে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর তথ্যও থাকতে পারে, ইনপুট ভ্যারিয়েবলসও থাকতে পারে, সো খালিও থাকতে পারে। সো যদি এরকম দেখেন তাহলে বুঝবেন এই যে অনটিক এটা একটা ফাংশন, অন টাইমার এটা একটা ফাংশন, তারপরে অন ডিনিট এটা একটা ফাংশন, তারপরে এই যে অন ইনিট এটা একটা ফাংশন, তারপর অর্ডার টোটাল এটা একটা ফাংশন। তো অর্ডার টোটাল ইকুয়ালস জিরো, এই যে ইকুয়াল ইকুয়াল এখানে দুইটা সাইন আছে না, এটার অর্থ হচ্ছে আমাদের টোটাল অর্ডার হচ্ছে জিরো। এটা কিন্তু কম্প্যারিজন হচ্ছে এটা। কিন্তু সেম জিনিসটা এখানে কিন্তু ভিন্ন হয়েছে, এখানে একটা সমান রাখার কারণে একটা রুমের মধ্যে আমরা এই তথ্যটা জমা রেখেছি মাত্র, কিন্তু এখানে আমরা তুলনা করতেছি, এখানে ডাবল সাইন ব্যবহার করছি। এটা খুব ক্রিটিক্যাল, ম্যাক্সিমাম টাইম এটা ভুলে যাবেন এবং পরে দেখা যাবে কোড মিলতেছে না। কেন মিলতেছে না? ওই যে সমান একটা কম দিয়েছেন এটার কারণে। কারণ এগুলো হচ্ছে সিনট্যাক্স, মানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার সিনট্যাক্স হচ্ছে এগুলো। এই বেসিক জিনিসগুলো একটু জানতে হবে। এটা কিভাবে শিখবেন? আপনি W3 স্কুলসে যাবেন, গিয়ে বিভিন্ন ধরনের অপারেটরস গুলো দেখবেন, তারপরে ডিফারেন্ট অপারেটরস আছে এগুলো দেখবেন, ডিফারেন্ট সিম্বলস আছে এগুলো দেখবেন, একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন। ভেরি সিম্পল এগুলো। আর ম্যাক্সিমামই আমরা পরিচিত আমাদের প্রাথমিক লেভেল থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে অথবা কলেজ ইউনিভার্সিটিতে আমরা বিভিন্ন জায়গায় জিনিসগুলো ব্যবহার করেছি, সুতরাং এগুলো আমাদের পরিচিত। অর্ডার স্টোর ইফ অর্ডার স্টোর ইকুয়ালস জিরো, আমি একটা অর্ডার দিব যার, ও আরেকটা কাজ আছে আমাদের, মুভিং অ্যাভারেজের ইয়াটা লিখতে হবে। মুভিং অ্যাভারেজ তো আমরা লিখে নিই, মুভিং অ্যাভারেজটা লিখে নিই, ডাবল MA1। MA1টা হচ্ছে আমাদের কি, স্লো MA, ফার্স্ট MA। এই যে এটাও একটা ফাংশন দেখতে পাচ্ছেন, এই যে এটার মধ্যে সিম্বল, মানে কারেন্ট সিম্বল, পিরিয়ড, কারেন্ট, বর্তমান টাইম ফ্রেম, কোন চার্টে আমরা আছি, তারপরে ফার্স্ট MA, তারপরে শিফট জিরো, মেথড, মোড SMA। এটা সিম্পল মুভিং অ্যাভারেজ হবে। এপ্লাই প্রাইস হচ্ছে প্রাইস, ক্লোজ প্রাইসের উপর হবে সেটা। তারপরে শিফট ওয়ান হবে, এক গড় আগে থেকে হিসাব হবে। সো এই এটা একটা ফাংশন। IM এটা হচ্ছে মুভিং অ্যাভারেজকে ব্যবহার করার একটা ফাংশন, সেটার ভিতরে আমরা প্রয়োজনীয় প্যারামিটারস গুলো দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে ডাবল MA2 সমান IMA, লেটস গো সিম্বল, পিরিয়ড, কারেন্ট, স্লো MA, তারপরে শিফট জিরো, তারপর MM মেথড হচ্ছে মোড SMA মানে সিম্পল মুভিং অ্যাভারেজ, তারপরে প্রাইস আমরা ক্লোজ প্রাইসের উপর আপাতত হিসাব করব, এবং ওয়ান, এটা দিলাম। এখন এটা হয়ে গেল মুভিং অ্যাভারেজ 2 এর মান। এখন এটা প্রিন্ট করলে মুভিং অ্যাভারেজ 1 এর মান আসবে, এটা প্রিন্ট করলে মুভিং অ্যাভারেজ 2 এর মান আসবে। আচ্ছা, এটা আমরা কিভাবে দেখতে পারি চেক করে? আমরা চেক করে এভাবে দেখতে পারি, প্রিন্ট MA1 স্পেস MA2। আমরা এটা যদি রান করি, আমরা যদি এটা রান করি, আহ, এই যে দেখছেন এখানে
দুইটা ভ্যালু আসতেছে, দেখা যাচ্ছে? এই যে এখানে দুইটা ভ্যালু আসতেছে, একটা MA1 এর মান আসতেছে, একটা MA2 এর মান আসতেছে। তো এভাবে আমরা প্রতিটা ধাপে আমরা চেক করে দেখতে পারি আমাদের ফাংশনস গুলো ঠিক আছে কিনা। আচ্ছা, তারপরে আসেন, অর্ডার টোটাল যদি 0 হয় এবং এন্ড, এটা হচ্ছে এন্ড চিহ্ন, একটা দিলে হবে না, দুইটা সাইন দিতে হবে এন্ড। এই জিনিসগুলোকে বলে অপারেটরস। এগুলো সব মিলে 15-20টা বা 30টা আছে। এগুলো আপনারা একটু চোখ বলিয়ে নেবেন যে কোনো একটা রেফারেন্স থেকে, W3 স্কুল, অথবা আমি নিজেও একটা লিস্ট দিয়ে দিতে পারি ভবিষ্যতে। সো এখান থেকে শিখে নেবেন এই সিম্বলগুলো খুবই সোজা এবং দেখা মাত্র চিনতে পারবেন। এটা হচ্ছে এন্ড এর চিহ্ন। আমরা AND এন্ড না লিখে আমরা এভাবে লিখি, এন্ড MA1 is greater than MA2। তাহলে আমরা একটা বাই অর্ডার দিব, দুইটা বাই টিকেট ইকুয়ালস, সরি, বাই টিকেট ইকুয়ালস অর্ডার সেন্ড, সিম্বল। সিম্বল মানে ওই চার্টের সিম্বলটাকে বোঝাচ্ছে। OP বাই মানে হচ্ছে বাই অর্ডারকে বোঝাচ্ছে। তারপরে ভলিউম হচ্ছে আমরা আমরা কি দিয়েছিলাম, ভলিউম, লট সাইজ। লট সাইজটা আমাদের ওই জমা করা আছে যে ইনপুট, সেখান থেকে নিয়ে নিবে। তারপরে প্রাইস হচ্ছে আস্ক, আমরা বাই করব আজকে। স্লিপেজ হচ্ছে আপাতত 0 দিলাম। তারপরে স্টপ লস দিলাম, আস্ক মাইনাস, স্টপ লস তো আমাদের স্টোর করা আছে অলরেডি, ইনটু পয়েন্ট, এটা পয়েন্ট দিয়ে গুণ হবে। তারপরে টেক প্রফিট, আস্ক প্লাস টেক প্রফিট আমাদের ভেরিয়েবলের মধ্যে আছে, সেখান থেকে নিয়ে পয়েন্ট করে দিলাম, এটাকে পয়েন্ট দিয়ে গুণ করে দিলাম। তারপরে কমেন্ট, আপাতত আমার দিলাম টেস্ট রেট, আমাদের এটা যেহেতু টিউটোরিয়াল তাই টেস্ট রেট দিলাম। তারপর ম্যাজিক নাম্বারের জায়গায়, এই যে আমি একটু ম্যাজিক নাম্বার লিখছিলাম, এটা এখানে প্রয়োজন ছিল সেজন্য ম্যাজিক নাম্বার দিলাম। তারপরে কালার ব্লু, বাই ট্রেডের জন্য আমি যখন টেস্ট করব তখন ব্লু কালার আসবে, যখন অর্ডার ক্লোজ হবে ব্লু কালার আসবে, এটসেট্রা। সো এরকম দিলাম। আচ্ছা, সো এখন এটা একটা রোবট তৈরি হয়ে গেল। সো এই জিনিসটা অর্ডার দেয় কিনা দেখেন। এই যে মুভিং এভারেজ ক্রস এখানে তৈরি হয়ে গেছে, দেখছেন? এই যে এই জায়গাতে এই যে আমাদের যে ভেরিয়েবলস গুলো ছিল সেগুলো এখানে চলে এসেছে, ঠিক আছে? আর এই যে এখানে চলে এসেছে। আর দেখেন এখানে এখানে কন্ডিশন মিলতেছে না, এই জন্য অর্ডার ফেলতেছে না। কিন্তু আমি যদি এটা একটু অন্যভাবে করি, সেম জিনিসটা, আমাদের রোবটের নাম হচ্ছে মুভিং এভারেজ ক্রস আমি যদি জাস্ট অর্ডারটা পড়তেছি কিনা দেখার জন্য একটু শর্টকাট করি, এটাকে আমি যদি একটু অফ রাখি, তারপর আমি একটু টেস্ট করে দেখাই আপনাকে আপনাদের অর্ডার কিভাবে পড়ে। আহ এই যে এখন আসি আমরা গোল্ডের মধ্যে এটাকে দেই। সো আমরা আমাদের রোবটটার নাম হচ্ছে কি মুভিং এভারেজ ক্রস, মুভিং এভারেজ মুভিং এভারেজ ক্রস সম্ভবত এটাই, মুভিং এভারেজ ক্রস আমি তো মনে রাখতে পারলাম না। মুভিং এভারেজ ক্রস কোনো স্পেস নাই, ঠিক আছে। মুভিং এভারেজ ক্রস এটা, হ্যাঁ এটা। সো এটা যখন আমি এখানে অ্যাড করে দিলাম, এই যে দেখেন, এই যে এখানে একটা অর্ডার পড়ে গেছে, দেখছেন? এই যে এখানে একটা অর্ডার পড়ে গেছে, এটা ওপেন করতেছে আর ক্লোজ করতেছে কেন? আমাদের SLTP